হ্যালো এভরিওয়ান, স্যামসাং কিন্তু তাদের এফি সিরিজের আরও একটি লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে এবং ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 FE অর্থাৎ ফ্যান এডিশন। তো স্যামসাং গ্যালাক্সি S20 FE এবং S21 FE এর পরে কিন্তু এই S23 FE ফোনটি লঞ্চ হয়েছে, মাঝখানে S22 FEটা গায়েব ছিল। তো আমরা কিন্তু সকলেই জানি যে আগের দুটি FE সিরিজের যে ফোনগুলো রয়েছে সেই দুটি কিন্তু যথেষ্ট হাইপ ক্রিয়েট করেছে ওয়ার্ল্ড ওয়াইডে এবং সেগুলো কিন্তু যে কোনো একটি সেন্ট্রিক ফোন ছিল, অর্থাৎ ক্যামেরা সেন্ট্রিক অথবা পারফরমেন্স সেন্ট্রিক ফোন ছিল। তো সেরকমই একটি ফোন হচ্ছে S23 এবং এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং এটি কি এরকম স্পেসিফিকেশন আমাদের প্রোভাইড করছে, তো সেই সব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং ফোনটিকে আসলে আপনাদের জন্য আদৌ ভ্যালু ফর মানি হবে কিনা, তো সেই সব সম্পর্কে আজকে বিস্তারিত জানা যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল গাইজ, স্যামসাং গ্যালাক্সি S23 FE ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে গাইজ এটি কিন্তু আহামরি নতুন কিছুই না, অর্থাৎ কমন একটি ডিজাইন যেগুলো আমরা অন্যান্য ফোনেও দেখে থাকি স্যামসাং এরই। কেননা সবগুলো ডিজাইনই একেবারে সিমিলার টাইপের, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা, একটি LED ফ্ল্যাশ এবং পুরোটুকু ফ্ল্যাট ডিসপ্লে রাখা হয়েছে এবং বক্সি টাইপের ডিজাইন। তো পুরো সিমিলার ডিজাইন রাখা হয়েছে, ডিজাইনের দিক থেকে কোনো রকমের পার্থক্য নয়। এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা গ্লাস ব্যাক পেয়ে যাব এবং সাইডের ফ্রেমটি থাকছে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সামনের দিকে আসলে আমরা গরিলা গ্লাস 5 এর একটি প্রোটেকশন দেখতে পারবো, যেটা কিনা পিছনেও রয়েছে এবং পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ, একটি ফ্ল্যাশ তো রয়েছেই এবং ফোনটি কিন্তু 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি গাইস ফোনটি কিন্তু থাকছে 209 গ্রাম ওয়েটের এবং এর থিকনেস থাকছে 8.2 মিলিমিটার। তো এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট ভালোভাবে করা হয়েছে, অর্থাৎ অ্যাকুরেটলি করা হয়েছে, যার কারণে কিন্তু তেমন হেভি ওয়েট টের পাওয়া যায় না। এছাড়া থিকনেসের কথা বলতে গেলে কিন্তু আমার কাছে তুলনামূলক অনেকটাই মোটা লেগেছে, অর্থাৎ অন্যান্য ফোনের সাথে তুলনা করতে গেলে এই ফোনটি কিন্তু অনেকটাই মোটা। তো গাইস স্যামসাং কিন্তু তাদের এফি সিরিজে যেসব ফোনগুলো লঞ্চ করে থাকে সেগুলো কিন্তু একেবারে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি পারফরমেন্সের সাথে আসে এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কিন্তু স্পেসিফিকেশন দেওয়া থাকে, কিন্তু প্রাইসটি থাকে একদম মিড রেঞ্জ বাজেটে, অর্থাৎ ফ্ল্যাগশিপের থেকে অনেক কম প্রাইসে কিন্তু আমরা ফ্ল্যাগশিপ টাইপের স্পেসিফিকেশন পেয়ে যাব। তো স্যামসাং গ্যালাক্সি S23 FE-তেও কিন্তু সেরকমই জিনিস প্রোভাইড করা হয়েছে, সেরকমই স্পেসিফিকেশন রয়েছে। কেননা ফোনটির ডিসপ্লে সেকশনের যদি আমরা কথা বলি সেখানে কিন্তু আমরা একটি 6.4 ইঞ্চিসের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিনা রয়েছে 120 হার্জের রিফ্রেশের সাথে থাকছে HDR10+ এর সাপোর্ট। এছাড়া ফোনটিতে কিন্তু 1450 নিটসের একটি পিক ব্রাইটনেসের সাপোর্টও প্রোভাইড করা হয়েছে। এছাড়া ফোনটিতে কিন্তু 403 PPI ডেনসিটিও থাকছে, যার মাধ্যমে কিন্তু আমরা কালারের অ্যাকুরেসিটা খুব দুর্দান্ত পেয়ে যাব। এবং স্যামসাং এর ডিসপ্লে বলে কথা, এখানে কিন্তু ডিসপ্লে দিক থেকে কোনো রকমের কমতি থাকে না কোনো ফোনেই, যথেষ্ট ভালো ওয়েল স্যাচুরেটেড কালার কিন্তু আমরা ডিসপ্লে থেকে দেখতে পারবো। এছাড়া ইউটিউবে কিন্তু আমরা 4K-তে HDR10 এর সাপোর্টে কিন্তু কন্টেন্টগুলো প্লে করতে পারবো। নেটফ্লিক্সে এখনো সে সাপোর্টটি দেওয়া হয়নি, বাট ইউটিউবে পারবো। এছাড়া ডিরেক্ট সানলাইটে কিন্তু ফোনটি ইউজ করতে কোনো রকমের ইস্যু দেখা দিবে না, যেহেতু 1450 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, দুর্দান্ত ভালো ব্রাইটনেসের কাজ করবে এটি। এছাড়া যথেষ্ট ক্লিয়ার এবং যথেষ্ট ভিজিবল কিন্তু এর ডিসপ্লেটি, কিন্তু ডিসপ্লেটি চিন এবং ভেজেল এরিয়াটি কিন্তু তুলনামূলক কিছুটা মোটা মনে হয়েছে। তো আর একটু পাতলা হলে কিন্তু ফোনটি আসলে প্রিমিয়াম সেগমেন্টে দেখাতো ডিসপ্লের দিক থেকে, কিন্তু এখানে কিছুটা ক্রসকাট রয়ে গিয়েছে। এর পাশাপাশি গাইস ফোনটিতে কিন্তু IP68 এর একটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে, যাতে কিনা আমরা 1.5 মিটার গভীরে 30 মিনিট পর্যন্ত ফোনটিকে সার্ভাইভ করাতে পারবো। এবার ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ব্যাক সাইডে আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যার মেইন ক্যামেরাটি থাকছে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যাতে কিনা ওয়াইএস এর সাপোর্টও রয়েছে। এর পাশাপাশি গাইস 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্সর প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা 3x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। তো এর মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো একটি ক্যামেরা ব্যাকআপ আমরা পেয়ে যাব, কেননা ফোনটি মেইন ক্যামেরার মাধ্যমে তোলা ছবিগুলো কিন্তু যথেষ্ট শার্প এবং ক্লিয়ার এবং যথেষ্ট ভালো কালার অ্যাকুরেসি ধরে রাখতে পারছিল এবং ন্যাচারাল টাইপের ইমেজ কিন্তু আমাদের প্রোভাইড করার চেষ্টা করে। এর পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের মাধ্যমে কিন্তু আমরা ভালো রকমের ফটোশুট করতে পারবো, কেননা তেমন একটা কালার শিফটিং দেখা যায় না আলট্রা ওয়াইডে এবং যথেষ্ট ডিটেলস কিন্তু ধরে রাখতে পারে। এছাড়া টেলিফোটো জুম লেন্সটিও কিন্তু আপনাদের অনেকাংশে হেল্প করবে এবং এর ইমেজ কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এবং পোর্ট্রেট সেকশনটা অবশ্যই ভালোভাবেই কাজ করে। এছাড়া ক্যামেরা সেকশন থেকে কিন্তু আমরা 8K-তে 24 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো, অর্থাৎ ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করতে পারবো। এছাড়া 4K 30 FPS তো রয়েছেই। তো এর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট স্টেবল রাখার চেষ্টা করে ওআইএস এর মাধ্যমে, অর্থাৎ যথেষ্ট স্টেবল একটি ভিডিও শ্যুট আমরা এখান থেকে পেয়ে যাব। এছাড়া সামনের দিকে আসলে আমরা একটি 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পারবো, যার মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো রকমের সেলফি ক্লিক করতে পারবো, যথেষ্ট ডিটেলড সেলফি এটি প্রোভাইড করে, ডিটেলড ইমেজ। এছাড়া এর পাশাপাশি 4K-তে আমরা সেলফিতেও ভিডিও শ্যুট করতে পারবো, অর্থাৎ প্রিমিয়াম সেগমেন্টেরই কিন্তু একটি ক্যামেরা এখানে প্রোভাইড করা হয়েছে।
তো গাইস ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে তো আমরা কথা বলিনি। ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে রাইট সাইডে পেয়ে যাবো আমরা একটি ভলিউম আপ ডাউন বাটন, সাথে থাকছে পাওয়ার অন অফ বাটনও। লেফট সাইডটি ফাঁকা রাখা হয়েছে। নিচের দিকে গেলে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, একটি টাইপ সি চার্জিং পোর্ট। উপরের দিকে গেলে আমরা একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা হাইব্রিড সিম কার্ড স্লট প্রোভাইড করা হয়েছে। হাইব্রিড না, অর্থাৎ ডুয়েল সিম কার্ড আমরা এখানে ইউজ করতে পারবো। এইচডি কার্ডের কোনো সাপোর্ট নেই। এছাড়া থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এছাড়া ফোনটির স্পিকার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং বেজ এবং লাউডনেসটা কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে ধরে রাখতে পারে। কোনো রকমের ডিস্ট্রাকশন কিন্তু এখান থেকে দেখা যায় না। এছাড়া এর ফোনটিতে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাব, যেটি কিনা মোটামুটি নিচে রাখা হয়েছে এবং যথেষ্ট অ্যাকুরেটলি কাজ করতেছিল এবং স্মুথলি কিন্তু আনলক করে ফেলছিল। এবার গাইস ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু একটি Exynos 2200 একটি চিপসেট প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে থাকছে, কিন্তু ইউএসএ ভেরিয়েন্টগুলোতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেটটি প্রোভাইড করা হয়েছে। তো আমাদের জন্য কিন্তু এই এক্সিনোসের চিপসেটটাই রয়েছে, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং যার জিপিইউ হিসেবে থাকছে Xclipse 920। এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং One UI হিসেবে থাকছে 5.1, যার ইউআইটি কিন্তু যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম সেগমেন্টেরই বলা যায়। কিন্তু গাইস ফোনটির চিপসেট নিয়ে কিন্তু কিছুটা ইস্যু রয়ে গিয়েছে, যেমন এক্সিনোসের চিপসেট। তো সকল দিক থেকে একটি প্যাক আপ করে দেওয়ার জন্য মোটামুটি এই চিপসেটটা একেবারে ভালো, অত খারাপ না, আবার মোটামুটি ভালো। কিন্তু গাইস স্ন্যাপড্রাগনের চিপসেটটা পেলে কিন্তু যথেষ্ট ভালো হতো আমাদের জন্য এবং তার পারফরমেন্সটা আমরা একটু বুস্ট আপ পেতাম। কিন্তু এক্সিনোসের প্রসেসর প্রোভাইড করা হয়েছে আমাদের জন্য, অর্থাৎ এই এশিয়ান ভেরিয়েন্টের জন্য। ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু আমরা এই এক্সিনোসের ভেরিয়েন্টটাই পেয়ে যাব। তো এর মাধ্যমে কিন্তু আমরা মিডিয়াম টু হাই সেটিংসে গেমগুলো খেলতে পারবো, যথেষ্ট স্মুথলি খেলতে পারবো এবং ভালো একটি পারফরমেন্সের সাপোর্ট পেয়ে যাব। বাট আহামরি তেমন কোনো পারফরমেন্স আমরা ওই লেভেলে পাবো না, যেরকমভাবে এক্সপেকটেশন ছিল অন্যান্য এফি সিরিজের ফোনগুলোর সাথে। তো গাইস এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট এবং 8GB 256GB ভেরিয়েন্ট। তো ডেসক্রিপশনে কিন্তু ফোনটির আপডেট প্রাইস দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে চেক আউট করে নেবেন, কেননা ফোনটি প্রাইস ডে বাই ডে হচ্ছে আপ ডাউন হতে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ডেইলি আপডেট করে দেবো প্রাইসটি। তো আপনারা এখন যদি দেখেন তাহলে সেটা হচ্ছে আজকের দিনের প্রাইস হবে, তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন চেক করে নেবেন। তো গাইস আমরা কিন্তু স্যামসাংয়ের এফি সিরিজের অন্যান্য যে ফোনগুলো দেখে এসেছে সেগুলো কিন্তু কোনো একটি কেন্দ্রিক ছিল, অর্থাৎ ক্যামেরা সেন্ট্রিক ছিল অথবা পারফরমেন্স সেন্ট্রিক ছিল, কিন্তু এই S23 এফি ফোনটি কিন্তু অলরাউন্ডার একটি ফোন বলা যেতে পারে, অর্থাৎ সকল দিক থেকে একটু পারফেক্ট বলা যেতে পারে। যেমন কিনা ফোনটিতে আমরা অনেক ভালো ভালো স্পেসিফিকেশন দেখতে পেরেছি, তার পাশাপাশি আবার থাকছে একটি 4500 mAh একটি পাওয়ারফুল ব্যাটারি, যাতে কিনা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বক্সে থাকবে না, আপনাদের আলাদা করে কিনে নিতে হবে। তো এর মাধ্যমে কিন্তু আহামরি তেমন একটা ব্যাকআপ পাবো না, বাট সিমিলার টাইপের, অর্থাৎ একদিন আমরা ইজিলি ইউজ করতে পারবো, কিন্তু দিন শেষে আমাদের অবশ্যই চার্জ করতে হবে। তো অল ওভার দিক মিলিয়ে কিন্তু এটি একটি অলরাউন্ডার ফোন বলা যেতে পারে, অর্থাৎ সকল দিক থেকে কিছুটা ভালো ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করা হয়েছে। তো আপনাদের যদি প্রায়োরিটি থাকে যে আমাদের ভালো একটি ক্যামেরার দরকার বা ভালো একটু গেমিংয়েরই দরকার আছে, তাহলে কিন্তু এই ফোনটি আপনাদের জন্য না। আপনাদের যদি সকল দিক থেকে হচ্ছে মিলিয়ে একটি ভালো একটি প্যাকেজের ফোন দরকার হয়, তাহলে কিন্তু আপনারা এই S23 এফিটা চয়েস করতে পারেন। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।